সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমি সাজিদ রাজু। আজকের সময় সংলাপে আমাদের আজকের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক শামীম রেজা। জনাব শামীম রেজা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টিকারী নির্বাচন হয়ে গেল এবং মানুষের পর্যালোচনা এবং সমালোচনায় একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিল মার্কিন নির্বাচন এবং অবশেষে একটা নীরব বিপ্লব ঘটিয়ে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হলেন আগামী 4 বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের। এই যে ডোনাল্ড ট্রাম্পের নানান দিক নিয়ে এত সমালোচনা হলো, হিলারি ক্লিন্টনের এগেইনস্টে, মানে এই জায়গাটাকে কিভাবে দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার মতো জায়গায় একবারে নীরব একটা বিপ্লব ঘটিয়ে দিলেন ভোটাভুটিতে? তো সারা পৃথিবীর আলোচনার বিষয় এই মুহূর্তে, যদি বলি শুধু আমাদের এখানে না, এবং সম্ভবত মার্কিন নির্বাচনের ইতিহাসে যদি অন্তত আমাদের সাম্প্রতিক দশকগুলোর ইতিহাস দেখি, তাহলে এটা অভূতপূর্ব ওই অর্থে যে কোন সময় পূর্বানুমান কিংবা জরিপ একেবারে হুবহু যে মিলে যায় তা না, কিন্তু তার একটা বেশিরভাগ অংশের প্রতিফলন ঘটতে দেখা যায়। কিন্তু এটা একেবারে উল্টো। আপনি যদি বেশিরভাগ গণমাধ্যমের জরিপগুলো দেখেন বা জরিপ করে যে সমস্ত প্রতিষ্ঠান তাদের জরিপগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে যেটা ছিল আসলে হিলারি ক্লিন্টনের ক্ষেত্রে যে অনুমানটা করা হয়েছিল, যে সংখ্যাগুলো চিন্তা করা হয়েছিল, সেটা ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। আপনি যদি অন্য সমস্ত হিসাব বাদ দিয়ে যদি খুব একেবারে রক্ষণশীলভাবে আপনি হিসাব করেন, তাহলে দেখা গিয়েছিল যে নিশ্চিতভাবেই হয়তো হিলারি ক্লিন্টনকে আশা করা হয়েছিল 260-এর মধ্যে এরকম একটা সংখ্যা, এবং ডোনাল্ড ট্রাম্পকে ঠিক এখন উনি যেটা পেয়েছেন হয়তো হিলারি ক্লিন্টন 208 থেকে 215 বা এরকম। তার মানে যদি যেগুলোকে সুইং স্টেট বলা হচ্ছিল বা ব্যাটল গ্রাউন্ড স্টেট বলা হচ্ছিল, সেগুলো ধরলে হিলারির ওই অর্থে যেটা অনুমিত যে সংখ্যা ছিল সেটা প্রায় 300-র কাছাকাছি এরকম হবে বলে অনুমান করা হয়েছিল। 300-র কাছাকাছি এখন ডোনাল্ড ট্রাম্প, যেটা 300-350-র মতো যেটা ডোনাল্ড ট্রাম্প এখন পেয়েছেন। সুতরাং এই আলোচনা বহুদিন ধরেই চলবে, শুধু রাজনৈতিক অঙ্গনে না, যারা এই প্রচার অভিযান নিয়ে কাজ করেন, রাজনীতি নিয়ে কাজ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়গুলো নিয়ে যাদের আগ্রহ রয়েছে। এখন এই মুহূর্তে সমস্ত কিছুর উত্তর কিন্তু আমরা পাবো না, এটার জন্য হয়তো আরো অনেক সময় অপেক্ষা করতে হবে। আর আলোচনার আগে একটা জিনিস বোধহয় আমাদের বলে নেওয়া ভালো, যে আমরা যে বিষয়গুলো এখন চিন্তা করছি বা যে বিষয়গুলো এখন তুলে নিয়ে আসছি, প্রশ্ন উঠতে পারে আমরা কি আগে এটা ভাবিনি, নাকি এখন ডোনাল্ড ট্রাম্প এখন অভাবনীয় ভাবে নির্বাচিত হবার পরে আমরা এই ভাবনাগুলো সামনে নিয়ে আসছি। এই ভাবনাগুলো ছিল, কিন্তু এত বড় আকারে হয়তো এই কারণে ছিল না যে সবকিছুর পরেও হয়তো হিলারি বেরিয়ে আসবেন বা হিলারি জয়লাভ করবেন, এমনটাই অন্তত তার অবস্থান বা তার ক্যাম্পেইন সবকিছু দেখে সবার অন্তত তাই মনে হয়েছিল। আন্তর্জাতিক ভাবেও পর্যবেক্ষক যারা ছিলেন, গণমাধ্যম, সবার কাছে একই রকম মনে হয়েছিল, বিশ্লেষক যারা, তাই মনে হয়েছিল। আমার কথাটা হচ্ছে যে মিডিয়া তো এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। এই জায়গাটা থেকে যদি এক এক করে আসি, যে কোনো মার্কিন নির্বাচন সারা পৃথিবীর মিডিয়া আকর্ষণ করে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশের নির্বাচন করে না। এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে জন এফ কেনেডি এবং নিক্সনের যে 60-এর দশকের শুরুর দিকে প্রথম টেলিভিশন বিতর্ক, যেটাতে মার্কিন জনগণ শুধু না, অন্যরাও প্রথম দেখলো যে এই বিতর্কটা কেমন হয়। এর আগে তো আর ওইভাবে সরাসরি দেখবার সুযোগ তাদের ছিল না। সেই সময় তার আগেও মার্কিন নির্বাচনে কিন্তু গণমাধ্যমের একটা বড় ভূমিকা ছিল, সংবাদপত্রগুলো ভূমিকা পালন করতো, বা তখনকার যে প্রচলিত গণমাধ্যম ছিল তাদের একটা ভূমিকা ছিল। এই সময়ের পর থেকে একটা বড় অনুষঙ্গে পরিণত হয় কিন্তু মার্কিন নির্বাচনের গণমাধ্যমগুলো। তো গণমাধ্যম ছাড়া মার্কিন নির্বাচন কিন্তু অকল্পনীয়, এবং এটা দিনে দিনে বেড়েছে। তার সঙ্গে আপনার যুক্ত হচ্ছে পরবর্তীতে সামাজিক মাধ্যম। এখন সেটাকে হয়তো এখন আমরা গণমাধ্যমের পর্যায়ে বলছি না, কিন্তু সামাজিক মাধ্যম একটা বিরাট ভূমিকা এখানে রাখছে। তো সবকিছু মিলে মার্কিন নির্বাচনের আপনি যদি দেখেন, একটা সময় ছিল যে তারা, আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে মিডিয়াগুলো যে ভূমিকা রাখলো, আপনারা যারা পর্যবেক্ষক, যারা এগুলো নিয়ে গবেষণা করেন, তারা বিভিন্ন ভাবে এক এক রকম বার্তা দিচ্ছিলেন, বিভিন্ন জনমত জরিপ আমরা খেয়াল করছিলাম, এবং গতকাল পর্যন্ত কিন্তু বোঝার উপায় ছিল না যে হিলারি ক্লিন্টনকে ছাপিয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এত বড় একটা মানে বৈপরীত্য ঘটনার আমি কারণগুলো অনুসন্ধানের আগে একটু গণমাধ্যমের বিষয়টা আবার বলি, যে আমাদের এখানে আজকে অনেককেই অনানুষ্ঠানিকভাবে আলোচনা করতে শুনলাম যে ওরা তো অবস্থান নেয়, মানে আমরা তো এরকম অবস্থান নিই না। এটা একটু স্পষ্ট হওয়া দরকার এই কারণে যে মার্কিন গণমাধ্যম বরাবরই অবস্থান নেয় প্রার্থীদের পক্ষে, কিন্তু সেটা হচ্ছে তার সম্পাদকীয় নীতির অবস্থান। সে কিন্তু সংবাদ প্রদানের ক্ষেত্রে সংবাদটিকে তো পরিবর্তন করে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সমস্ত সংবাদপত্রগুলি এবার
প্রায় প্রকাশ্য অবস্থান নিয়েছেন সমস্ত টেলিভিশনগুলো। আমরা কিন্তু রেডিও এখানে শুনছি না, মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত রেডিও আছে, তাদের একটা অবস্থান রয়েছে। সংবাদপত্রগুলো তো দেখেছি আমরা ইন্টারনেটের কল্যাণে এখন, নিউ ইয়র্ক টাইমস যদি বলি, ওয়াশিংটন পোস্ট বলি, অন্যান্য, এমনকি ব্রিটেনের গার্ডিয়ান থেকে শুরু করে যদি বলি যে পাবলিক সার্ভিস ব্রডকাস্ট হিসেবে বিবিসি, সেও এক ধরনের ওই অর্থে একটা প্রো ক্লিন্টন অবস্থান তারা আমরা লক্ষ্য করেছি। কিন্তু সংবাদ প্রদানের ক্ষেত্রে সে দুই প্রার্থীকে, এমনকি মাইনরিটি যে আরো যে একজন প্রার্থী ছিলেন তাদের ক্ষেত্রেও তারা যথেষ্ট কাভারেজ দিয়েছেন। এখন এবার আমার কাছে বিশেষ করে গণমাধ্যমের যেটা একটু নতুন লেগেছে সেটা তার জরিপ আগেও তারা করতো, কিন্তু আগে কিন্তু তারা এত পরিসংখ্যান ব্যবহার করতো না, এবং জরিপের প্রতিষ্ঠান আলাদা ছিল, গ্যালপ ছিল, অন্যান্য প্রতিষ্ঠানগুলো জরিপ করতো। এবার গণমাধ্যম যে জরিপগুলো করেছে এবং তার পেছনে সে প্রচুর সময় এবং আপনি যদি ওই অর্থে বলেন যে শ্রম সে ব্যয় করেছে এবং বিনিয়োগ করেছে, এবং এত বেশি পরিসংখ্যানের ব্যবহার আমরা এবার লক্ষ্য করছি যেটা অন্য সময় ছিল না। এবং যারা এর ভোক্তা বা যারা ব্যবহার করি তারা কিন্তু জরিপ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি গণমাধ্যমের জরিপের উপরেও সাংঘাতিকভাবে নির্ভর করেছেন। কিন্তু আমি যদি সামগ্রিকভাবে বলি, প্রায় সব জরিপেই বা যদি সব জরিপগুলো একটা গড় করা যায়, সেখানে ফলাফলটা কিন্তু উল্টাটা ভাবা হয়েছিল, হিলারি ক্লিন্টনকে ভাবা হয়েছিল এটা। এবং গণমাধ্যমের যে ভূমিকার কথা আপনি বলছিলেন, সেটা গণমাধ্যম এক পর্যায়ে যদি বলি অনেকটা জোরালোভাবেই ভূমিকা রেখেছে যে হিলারি ক্লিন্টন জনপ্রিয় ভোটেও এগিয়ে থাকবেন এবং হিলারি ক্লিন্টন অবশ্যই তাদের যে সবচেয়ে প্রয়োজনীয়, এই যে এত পরিশ্রম, এত পর্যালোচনা, গবেষণা, সবকিছুর ফলাফল মানে কেন উল্টে গেল? তাহলে কি সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া বা তাদের যে ভাবনা, সেটি কি গণমাধ্যমগুলো কি তাহলে ধরতে পারেনি? আমার মনে হয় যে এখন আমরা মূল আলোচনাটা আসতে পারবো হয়তো এক এক করে। আপনি লক্ষ্য করেছেন যে শেষ মুহূর্তের যে বক্তৃতা বা প্রচারণা যখন চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন যেটাকে আমরা পিচ বলি, যে একেবারে শেষ মুহূর্তে খুব জোরালো ভাবে তার কেসটা তুলে ধরবে, তার পয়েন্টটা তুলে ধরবে, তখন একটা কথা কিন্তু বারবার তিনি বলছিলেন যে গণমাধ্যমের কথা বিশ্বাস না করে, পরিসংখ্যানের কথা বিশ্বাস না করে এবং স্ট্যাবলিশমেন্টের ঊর্ধ্বে উঠে, অর্থাৎ তার মানে সে বলতে চেয়েছে সম্ভবত এরকম যে গণমাধ্যম আমাকে যেভাবে তুলে ধরেছে, আমার যে ভাবমূর্তি তৈরি করেছে, এটা সঠিক না। গণমাধ্যম যেভাবে বিতর্কের পরে আমাকে দেখিয়েছে আমি পরাজিত হয়েছে, সেটা সঠিক না। গণমাধ্যম যেভাবে হিলারি ক্লিন্টনকে ইতিমধ্যেই যে একটা অবস্থানে দাঁড় করিয়েছে, সেটা সঠিক না। এবং সে বারবার বলছিল যে এই পরিসংখ্যানের বাইরে তোমাদেরকে যেতে হবে, এই পরিসংখ্যান কোনো কিছু না। এবং তার সঙ্গে সে যুক্ত করছে এস্টাবলিশমেন্ট অফ দ্য ওয়াশিংটনকে এসে বলছে যে কারণ হিলারি ক্লিন্টন নিজেও সেক্রেটারি অফ স্টেট, ওবামা এখানে অংশগ্রহণ করেছে এবং তার দলেরও যারা ওয়াশিংটনে আছেন, রায়ানের মতো লোকেরা বা অন্য যারা আছেন, আপনি জানেন যে বড় যাদেরকে আমরা একেবারে হেভিওয়েট, যারা এক এক সময় প্রার্থিতার জন্য তারা লড়াই করেছেন, তারাও তাকে ছেড়ে চলে গেছেন। তার মানে ডোনাল্ড ট্রাম্পের এমন কিছু গুণ ছিল, এমন কিছু বৈশিষ্ট্য ছিল যে কারণে সাধারণ মার্কিনীরা যারা ভোটার, মানে তারা এই রিপাবলিকানদের এত বিদ্বেষমূলক কথাবার্তা, গুণটা ডোনাল্ড ট্রাম্পের কিনা এইভাবে ব্যাপারটা দেখবো না। মানে ডোনাল্ড ট্রাম্প আপনি যেটাতে শুরু করেছিলেন যে এই তিনটাকে এক করেছেন, যে গণমাধ্যম, পরিসংখ্যান এবং স্ট্যাবলিশমেন্ট, অর্থাৎ যে ব্যুরোক্রেসি, তাদের কথা। তার মানে তার যে সাধারণ ভোটার, যারা আমরা এখন যেটা বুঝতে পারছি অন্তত সাধারণ প্রকাশিত পরিসংখ্যান থেকে, যে যারা একটু শিক্ষিত জনগোষ্ঠী এবং বিশেষ করে যদি সামগ্রিকভাবে বলি যে মার্কিন সাদা শ্বেতাঙ্গ যারা ভোটার আছে, নারী পুরুষ, তারা একটা বড় ধরনের ভূমিকা সেখানে রেখেছেন। তার মানে তারা তার কথায় তারা বিশ্বাস রেখেছেন, তারা আস্থা অর্জন করেছেন যে এই তিনটা একটা চক্রের মতো, তার ভাষায় যদি বলি, এবং এরা একজন আর একজনকে সহযোগিতা করে এবং তারা ট্রাম্পকে হারাতে চায়। এখন এটা তার মানে তিনি বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন, এটা একটা বিষয়। আরেকটা হলো যে আপনি যদি তার গুণাবলীর কথা বলেন, তার গুণাবলীর এমন বহিঃপ্রকাশ কিন্তু ঘটেনি। কারণ আপনি যদি বলেন রিপিটেডলি, তিনি আজকেও গার্ডিয়ান একজন কলামিস্ট বলেছেন যে তার কথা যে সত্যি না মিথ্যা, সেটা কোনো কোনো ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়েছিল। ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতিগুলো কতটা সত্য বা মিথ্যা, সেই পর্যালোচনা আমরা যাবো একটা ছোট্ট। নির্বাচনের এই যে বলছিলেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কি এমন একটা কিছু আছে যেটি হিলারি ক্লিন্টনকেও তার মতো যেভাবে উপস্থাপন করা হয়েছে মিডিয়াতে, টেলিভিশনে বা পত্রিকায়, এবং ট্রাম্পের বিভিন্ন নেতিবাচক দিকও আমরা দেখেছি, তারপরেও ডোনাল্ড ট্রাম্প যেটাকে বলে ল্যান্ডস্লাইড, একদম বিজয়, মানে এই ঘটনাটি কিভাবে ঘটলো? তার মধ্যে আপনি আসলে কি কি খুঁজে পান? তার আমরা এখন যেটা অন্তত ধারণা করছি, এবং আমি আবারও এই আমার কথারই পুনরাবৃত্তি করি যে এর কোনো কোনো বিষয় যে আগেও আমরা পর্যবেক্ষণ করিনি তা কিন্তু না, কিন্তু সেটা যে এত বড় আকারে দেখা দেবে বা এই ধরনের প্রভাব বিস্তার করবে সেভাবে সম্ভবত আমরা চিন্তা করিনি। আপনি যদি দুইজনের তুলনা অর্থে বলেন, বিষয়টা এরকম হয়ে থাকতে পারে যে
হিলারি ক্লিনটনের যোগ্যতা সম্পর্কে আপনার পরিচয় দেবার প্রয়োজন নেই। তিনি দীর্ঘদিন 25 বছর 30 বছর তিনি পাবলিক সার্ভিস দিয়েছেন, ক্ষমতার সঙ্গেই ছিলেন, ক্ষমতার সঙ্গেই ছিলেন। তিনি ফার্স্ট লেডি থাকা অবস্থাতেও কিন্তু তার যথেষ্ট পর্যন্ত প্রভাব ছিল। পরবর্তীতে তো তিনি জানেন তিনি সেনেটর ছিলেন, অত্যন্ত প্রভাবশালী সেনেটর ছিলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারেও তার একটা অনুমোদন ছিল। এরপরে তো উনি সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট থাকার সময় তিনি কিন্তু অত্যন্ত তৎপর একজন সেক্রেটারি অফ স্টেট ছিলেন, এত জায়গাতে যাওয়া, ব্যক্তিগতভাবে দেখা। তো সুতরাং তার জীবন বৃত্তান্ত সম্পর্কে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নাই। আর ট্রাম্পেরও কিন্তু একটা পরিচয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। যদি আপনি নিউ ইয়র্ক থেকে ব্যবসায়ী হিসেবে, তিনি ধনাঢ্য ব্যবসায়ী, তিনি মূলত হোটেল ডেভেলপার হিসেবে পরবর্তীতে তিনি খ্যাতি অর্জন করেছেন। রিয়েল এস্টেটের কাজে তিনি ছিলেন, ক্যাসিনো ব্যবসাতে তিনি ছিলেন। সো ট্রাম্পও কিন্তু পরিচিত নাম। এবং আপনি জানেন একটা টেলিভিশন রিয়েলিটি শো করতেন, দ্য অ্যাপ্রেন্টিস যেটা নামে, এবং সেখানে তিনি এই ধরনের একটা তরুণদেরকে কাজ দিতেন, তাদের একটা রিয়েলিটি শো হতো এই ধরনের। সেটা করেও কিন্তু তিনি এক ধরনের মিডিয়া সেলিব্রিটিতে পরিণত হন। এখন এই দুটো যদি পাশাপাশি রাখি, এটাই কিন্তু একমাত্র কারণ না যে ভোটাররা তাকে কিভাবে দেখছেন। একটা বিষয় হয়ে থাকতে পারে যে ক্লিনটন তো এই দীর্ঘ স্ট্যাবলিশমেন্টের সঙ্গে তাদের যে যোগাযোগ, তাদের যে সংস্রব, মানে পারিবারিক কাঠামোগত এবং এক ধরনের আপনি বলতে পারেন যেটাকে গার্ডিয়ান একটা কথা বলছে, দি ক্লিনটনস। এই দি ক্লিনটনস একেবারে বিল ক্লিনটনের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত তার ব্যাপারে কিন্তু এক ধরনের একটা নেতিবাচক বিষয় তৈরি হয়ে থাকতে পারে। বিশেষ করে বিল ক্লিনটনের সময় যে নারী ঘটিত বিষয়গুলো ছিল, তখন কিন্তু হিলারি কোনো জোর ভূমিকা নেননি। তো এখন যখন ট্রাম্পের ক্ষেত্রে নারীদের অভিযোগগুলো একের পর উত্থাপিত হয়েছে, সেটা নিঃসন্দেহে খুব খারাপ বিষয় ছিল এবং সেটা নিয়ে প্রবলভাবে তিনি সমালোচিত হয়েছেন। দলের মধ্যে অনেকে তাকে ছেড়েও চলে গেছে। কিন্তু ভোটার যেটা তুলনা করেননি, সেটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারবো না যে কম্প্রোমাইজ তো হিলারি ক্লিনটনও করেছেন বিল ক্লিনটনের ক্ষেত্রে। আচ্ছা, এবারের মার্কিন নির্বাচনের যে বিষয়টি দেখি, যে ক্যাম্পেইনের সময়, তাদের প্রচারাভিযানের সময় দুই প্রার্থীর যে বক্তব্য, সেটি কিন্তু অনেকটাই ছিল ব্যক্তি কেন্দ্রিক। ওই জায়গাটাও ছিল অনেকটা অশালীন। আমি ওই জায়গাটাতেই আসছিলাম যে একটা হলো যে এস্টাবলিশমেন্টের প্রতি এক ধরনের অনীহা তৈরি হয়ে থাকতে পারে। দি ক্লিনটনস যে গোষ্ঠী, তার সঙ্গে ওবামারা পরবর্তী যে যুক্ত হয়েছেন, সেটা ওবামার বিজয় লাভটা কিন্তু খুব সহজ কাজ ছিল না। সবকিছু মিলে সেখানে একটা অনীহা কাজ করে থাকতে পারে। আর ওই যে কথাটা বললাম যে যদি নারী বিষয়ক এই ব্যাপারগুলো খুব সামনে আসে, তাহলে সেটা হিলারির ক্ষেত্রে ওকে প্রশ্ন তুলতে পারে যে তিনিও কম্প্রোমাইজ করেছেন বিল ক্লিনটনের সময়। কিন্তু পরবর্তীতে যেটা সম্ভবত ঘটে থাকতে পারে, ইমেইলের যে ফাঁস হওয়ার ব্যাপারগুলো। এবং এখানে আমি আগে যেটা বলেছি যে পাবলিক অফিসের কোনো রেকর্ড কিন্তু ট্রাম্পের নাই। অতএব ট্রাম্প আসলে কেমন পাবলিক অফিসার থাকার পরে, তার দৃষ্টিভঙ্গি কি, তার কর্মকাণ্ড কি, সেটা কিন্তু ভোটাররা তখন জানেন না। মানে ওই অর্থে তিনি আনকরা। এখন তার ব্যবসায়িক জগতে অনেক ধরনের অনিয়ম, প্রতিশ্রুতির জায়গাগুলো থেকে তো তাকে পরিমাপের একটা জায়গা, প্রতিশ্রুতি তো প্রত্যেকটা মার্কিন প্রতিনিধি দিয়ে, তার প্রার্থী দিয়ে থাকেন। কিন্তু আমি বলছি যে আপনি যে তাকে ব্যক্তি হিসাবে তার ভাবমূর্তিটা নির্মাণ করবেন, তার উপর আস্থা রাখবেন, সেক্ষেত্রে হিলারি ক্লিনটনের কিন্তু অনেকগুলো অবস্থা পার হয়ে আসতে হয়েছে। আপনার মনে আছে যে বেনগাজিতে যে আক্রমণটা হলো, সেক্ষেত্রে তাকে সামলাতে হয়েছে। বড় আকারে ইমেল নিয়ে যে কথা উঠলো, সেটা তাকে সামলাতে হয়েছে। ঠিক 7 দিন আগে এফবিআই আবার কিছু ইমেলের কথা বলল, 2 দিন আগে উইকিলিক্স একটা ইমেল লিক করলো। এইগুলো যদি ধারাবাহিকভাবে আপনি বলেন, এবং মধ্যপ্রাচ্যের এই সিরিয়া বা আইএস এর সময় তিনি সেক্রেটারি অফ স্টেট, তো এইগুলো মিলে এমন হতে পারে যে যেহেতু পাবলিক অফিসে তার একটা রেকর্ড তৈরি হয়েছে ইতিমধ্যে, আর আরেকজনের ওই ধরনের কোনো রেকর্ড কিন্তু সেখানে নাই, সেটা কিন্তু এক ধরনের প্রভাব পড়তে পারে সেখানে, যে না ঠিক আছে, আমি একেবারে নতুন কোনো কিছুর দিকে যাব। এরপরে আসে আপনি যে কথাটা বলছিলেন যে তার প্রতিশ্রুতির ব্যাপারগুলো। এখন প্রতিশ্রুতি দুজনই দিচ্ছেন, কিন্তু আপনি দুজনের প্রতিশ্রুতির মধ্যে ট্রাম্পের যে প্রতিশ্রুতিগুলো, আপনি যদি ডোমেস্টিক ইস্যুসগুলো আমরা যদি ধরি, যেমন ধরেন ট্যাক্সের ক্ষেত্রে তিনি যে কথা বলছেন, কাজের চাকরি তৈরি করার ক্ষেত্রে বলছেন, বা আরো কর্মসংস্থান বা বিনিয়োগের ক্ষেত্রে যে ব্যাপারগুলো করছেন, সেটা আমার ধারণা এখন আমাদের কাছে যেটা অন্তত মনে হচ্ছে যে সাংঘাতিকভাবে এই শ্বেতাঙ্গ ভোটারদেরকে আকৃষ্ট করেছে। এবং বিশেষ করে আমেরিকাতেও কিন্তু একটা গ্রাম শহর একটা ভাগ আছে, রুরাল আরবান একটা ভাগ আছে। আমরা খুব জনপ্রিয়ভাবে শুধুমাত্র এই নিউ ইয়র্ক স্টেট আর লস এঞ্জেলেস দেখলে কিন্তু আমেরিকা না, বা আমরা যে 5-6টা খুব বড় বড় জায়গার নাম জানি, এর বাইরেও বিপুল পরিমাণে কিন্তু ওই শ্রেণীর ভোটাররা সেখানে থাকে। যেমন এবার ধারণা করা হচ্ছিল আগে থেকে যে একটু কলেজ এডুকেটেড, একটু ভালো চাকরি করেন, হোয়াইট কলার জব করেন, এই ধরনের তাদের টার্গেট করবে। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মগোষ্ঠী আছে কিন্তু, এবং তারাও নির্বাচনে প্রভাব বিস্তার করে। এবং অনেক লোক আছেন তারা এখনো মনে করে যে মার্কিন যে প্রভাব, মার্কিন যে রক্ষণশীল যে গোষ্ঠীগুলো, সেটা অনেকাংশে ক্ষুণ্ণ হয়েছে। হয়তোবা মেক্সিকো থেকে প্রচুর লোক আসছে, চীন সেখানে বড় আকারের বাজার হিসেবে তাকে ব্যবহার করে, সারা পৃথিবীর থেকে অন্য পণ্য উৎপাদন করে তাদের ওখানে নিতে হয়। এইটার যে পরিশীলিত ধারণা, এটা কিন্তু আমাদের ধরে নেওয়ার কারণ নেই যে সব মার্কিনই এটা খুব গভীরভাবে অনুধাবন করেন বা সবাই তারা বোঝেন। সুতরাং খুব
সাধারণ জায়গায় যে তাদের স্বার্থের জায়গাগুলোতে তিনি যদি হাত তার দেন। মানে কি স্যার ইঙ্গিত দিচ্ছেন যে তীব্র জাতীয়তাবাদী যে একটা আমি মনোভাব, এই কথাটার দিকে সেই আসছিলাম। জায়গাটা মানে এখানে করে যে কি সামনে এখানে আসছে একটা কিনা? জিনিস হয় যে আমেরিকান সমাজে বা আমরা গত এটা ওবামার সময় থেকে বা তারপরে আপনি মনে হচ্ছে মিট রমনি এক সময় ছিলেন, তখন থেকে আমরা দেখেছি যে ধর্মের ভিত্তিতেও তার একটা বিভক্তি আছে। জি। রেস বা জাতি মানে রেসের আসলে রেশিয়াল ডিভাইড যেটাকে আমরা বলি, তার একটা বিভক্তি মার্কিন সমাজে লক্ষ্য করা আছে। এবং আপনি জানেন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ একটা বিভক্তি বিভক্তি অতি তো সম্প্রতি নির্বাচনের আগে বহু আগে মনে আছে থেকেই যে আছে। পুলিশ কিলিং নিয়ে যে পুলিশের দিকে গুলি ছুড়লো, পুলিশ আবার কৃষ্ণাঙ্গ কয়েকজনকে মেরে ফেললেন বেশ একাধিক রাজ্যে। সেটা নিয়ে কিন্তু সাংঘাতিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এবং এখন দেখা যাচ্ছে যে হিসপ্যানিক ভোটার বনাম নন হিসপ্যানিক ভোটার একটা বিভক্তি রয়েছে, নারী পুরুষের মধ্যে একটা ধরনের বিভক্তি রয়েছে, আর রিপাবলিকান ডেমোক্র্যাট যদি আমি আদর্শের ক্ষেত্রে বলে একটা বিভক্তি রয়েছে। তার মানে তার এই বক্তব্যগুলো সামগ্রিকভাবে যদি আপনার কথাটাই ধরি যে মার্কিন দেশে অবশ্যই জাতীয়তাবাদ এই শব্দটা অত বেশি প্রচলিত ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে জাতীয়তাবাদী শুধু না, উগ্র বলবো না, কিন্তু এটা বেশি মাত্রার যে জাতীয়তাবাদী যে ধারণাটা এবং যেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সে কিভাবে, যে আমি তোমাকে আরো বেশি চাকরি দেব। আমরা হিসাবে দেখেছি, পরিসংখ্যানে দেখেছি যে এই প্রশাসনের সময়, বর্তমান প্রশাসন ওবামার সময় যে পরিমাণ চাকরি তৈরি করা হয়েছে সেটা কিন্তু খুব খারাপ না, সেই ফিগারটা যথেষ্ট ভালো। এবং এখন যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, তাদের মতো শিল্পোন্নত দেশে আমি মনে করি যে এর বেশি নামানো সম্ভব না। এটা ইউরোপের হয়তো 2 গুণ, যদি এখানে 1% থাকে হয়তো 2.1%, বা এটা আবার ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম তারতম্য রয়েছে। আবার আপনি যেটা বলছেন সেটা আমরাও একটা সাধারণ, কিন্তু যিনি পর্যবেক্ষক বা যিনি উৎসাহী টেলিভিশন দেখছেন তিনিও জানেন। আপনি বললেন ন্যাফটা যেটা নর্থ আমেরিকান যে ট্রিটি আছে ট্রেডের, সেটা চাইলে আপনি রাতারাতি মেক্সিকোর সাথে এটা বাতিল করতে পারেন না। আপনি চাইলে কিন্তু মেক্সিকোর একটা দেওয়াল তুলতে পারেন না, কারণ ওই লেবার, ওই চিপ লেবার যদি না আসে মার্কিন অর্থনীতি হুমকির মধ্যে পড়বে, নিউ ইয়র্কের মতো জায়গাগুলো হুমকির মধ্যে পড়বে। আর চাইলেই রাতারাতি একেবারে চীনকে সরিয়ে দিয়ে আপনি সমস্ত বিনিয়োগ তাদের গ্রামে শহরে করবেন, আবার সে পুরনো দিনের মতো সবকিছু ফিরিয়ে আনবেন, আবার ডেট্রয়েট সে আগের মতো করবে। এটা কিন্তু অনেকটা খুব বাস্তবসম্মত না। কিন্তু আপনি যে কথাটা বললেন, সামগ্রিক বিশ্ব পরিস্থিতি মিলে এবং ক্লিনটনের ওই রেকর্ডগুলো যদি তারা বিবেচনায় রেখে থাকে যে লিবিয়াতে তার অবস্থান, সিরিয়াতে তার অবস্থান, যুদ্ধের ক্ষেত্রে তার, এবং পরপর এই যে ইমেইল লিকস গুলো হচ্ছে বারবার, এবং একটা ক্লিনটন গোষ্ঠী তৈরি হচ্ছে কিনা, যেভাবে জর্জ বুশের একটা গোষ্ঠী তৈরি হয়েছিল একসময়, কেনেডিদের একটা বড় অংশ ছিল রাজনীতিতে প্রভাব তৈরি করার, এবং সেক্ষেত্রে তাদের এক ধরনের একটা নেতিবাচকতা, এবং সবকিছু মিলে আমি মনে করি আপনি যে কথাটা বলছিলেন যতটুকু না ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তি চরিত্রের প্রভাব পড়েছে, তার চাইতে আমার কাছে এখন মনে হচ্ছে যে তার যে টার্গেট ভোটার, যাদেরকে সেই যে 67% বা 70% যদি বলি, তাদের ভোটটা ঠিক তাদের ভোটটা এবং তাদের যে ভেতরকার অতিরিক্ত জাতীয়তাবাদ যেটা, এবং তাদের যে এক ধরনের রেশিয়াল ডিভাইড বলেন বা ডিভাইডই যদি বলেন, বিভক্তি বলেন বিভিন্ন ইস্যুতে, এই বিভক্তির ব্যাপারে আমরা দেখেছি যে তার নির্বাচনী প্রচারকালে বিভিন্ন রকমের মন্তব্য যেগুলো তীব্র সমালোচনার তৈরি করেছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যে একদমই যারা ক্ষুদ্র গোষ্ঠী যারা আমেরিকাতে আছেন, মানে তাদের অধিকার কতটা তিনি রক্ষা করে চলতে পারবেন সেই বিষয়ে। এবারের যে নির্বাচনে যেটি দেখি আমরা, যে ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্য, বিশেষ করে নারীদের নিয়ে, অভিবাসীদের নিয়ে, ক্ষুদ্র গোষ্ঠী যারা রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে নিয়ে এবং অভিবাসীদের নিয়ে বিভিন্ন রকম বক্তব্য তিনি রেখেছেন, এবং সেসব বিষয় নিয়ে কিন্তু অনেক প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে উনি প্রেসিডেন্ট হওয়ার পর এখন তাদের অবস্থানটা যুক্তরাষ্ট্রে কেমন হবে? এটা আমরা যেটা ধারণা করে নিতে পারি, বা তার সব শেষ উনি যে বক্তৃতা দিলেন তার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে, যেটা সেখানে কিন্তু ভিন্ন ট্রাম্প। এখন একটা যদি হয় যে তিনি তার রাজনৈতিক কৌশল হিসাবে এগুলোকে ব্যবহার করেছেন এবং এখন তিনি ওটা আর করবেন না, সেটা আপনি সাধারণভাবে গ্রহণ করলে মনে হতে পারে যে ঠিক আছে, এখন উনি হয়তো অন্য কৌশলে চলে যাবেন। কিন্তু আমার কাছে ব্যাপারটা এতটা সরল মনে হয় না, কারণ যে বিতর্ক তিনি উস্কে দিয়েছেন এবং যে প্রসঙ্গগুলো তিনি সামনে এনেছেন, এবং এই যে আভ্যন্তরীণ যে বিষয়গুলো, যেটা আসলে আমরা এক ধরনের বলা চলে যে বাড়তি এক ধরনের জাতীয়তাবাদের সমস্যা বলে অন্যান্য দেশে আমরা মনে করি, যেটা মার্কিন সমাজে এই বিভক্তিটা নিরসন করা কিন্তু খুব কঠিন, এবং এটা রাজনীতি দিয়ে নিরসন করা যাবে না। এবং মনে রাখতে হবে যে আপনি যদি বলেন যে মার্কিন সমাজের এই বিভক্তিগুলো কোন একটা সাংস্কৃতিক ফর্মুলা দিয়ে আপনি করবেন, সেটাও কিন্তু ইউরোপ বা এশিয়ার মতো না। এখানে প্রতিটা রাজ্যের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, এবং আপনি যে কথাগুলো বললেন যে এটা সেটা বহু জাতি না, মানে বহু রকম মতেরও একটা জায়গা, এবং যেখানে এখন তাদের অবস্থানটা কি হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে
এই এই হিসপ্যানিক যাদের ব্যাপারে তার তার প্রবল অনীহা এবং মেক্সিকো নিয়ে বা তাদেরকে নিয়ে উনি রেপিস্ট বলেছেন এক পর্যায়ে, যে তারা তারা ধর্ষণকারী, তারা চোর, তারা তারা খুনি, তারা এখানে খুন করতে আসে। তো সেক্ষেত্রে আসলে তাদের সাথে এখন সম্পর্কের মাত্রাটা সংখ্যা যারা গুরু সম্প্রদায় আছেন তার সাথে কেমন হবে, সেটা কিন্তু শুধুমাত্র আমি মনে করি না যে পলিটিক্যাল রেটোরিক্স দিয়ে তিনি সমাধান করতে পারবেন, কিংবা অন্যান্য যে আপনি যে সমস্ত ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে দিয়ে বললেন। এখন সেটা আপনার নির্ভর করবে যে তার নীতিগুলো যদি বৈষম্যমূলক না হয়, মানে যে যে কথাগুলো তিনি বলেছেন, তিনি যদি এখন ওই ধরনের হইচই আশা করা যে তার পক্ষে করা সম্ভব না, যে এখন সমস্ত হিসপ্যানিককে বা ল্যাটিনোকে তিনি কাগজপত্র যাদের নেই রাতারাতি তাদের বের করে দেবেন। কিংবা হিলারি ক্লিন্টন একটা কথা বলতেন, আপনার স্মরণ আছে, যে যার ছেলেমেয়েরা এই দেশে বড় হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া শিখেছে, আমি পরিবার থেকে তাদেরকে আলাদা করে দিলাম, বাবা মাকে বের করে দিলাম, মেক্সিকোতে চলে যেতে বললাম বা অন্য কোথাও চলে যেতে বললাম। সেটা কতখানি আসলে বাস্তবসম্মত হবে সামাজিক স্থিরতা রক্ষা করবার ক্ষেত্রে? আমার ধারণা যে এখন যেহেতু তিনি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, তাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তাদের প্রাধান্য তৈরি হচ্ছে, সিনেটে তাদের প্রাধান্য তৈরি হচ্ছে। তো আমার মনে হয় না যে এমন কোন কাজ তিনি করবেন যে স্যার তাহলে পরবর্তীতে আরো নতুন কোন বিভক্তি চলে আসে। নির্বাচনের রাজনৈতিক কৌশল হিসেবেই যদি এগুলো বলে থাকেন, তাহলে কি আমরা মার্কিন গণতন্ত্রের যে একটা পুরনো ঐতিহ্য রয়েছে তার বাইরে গিয়ে একটা নতুন মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখলাম? এই প্রশ্নটা আসলে সবারই, যে তিনি যদি নির্বাচনী কৌশল হিসেবে কেবল এটা করে থাকেন, তাহলে হয়তো আপনি মনে করতে পারেন যে ঠিক আছে, এটা উপরিতলে আছে, এটা পরবর্তীতে উনি আর বৈষম্যমূলক কোনো আচরণ না করলে, কোনো নীতি গ্রহণ না করলে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা বোধহয় তা না, কারণ বিভেদ তৈরি হচ্ছিল বিভিন্নভাবে। যেটা আপনি খেয়াল করেছেন একটা শব্দ বারবার, যে ভোটাররা পরিবর্তন চেয়েছে। এখন এই পরিবর্তনটা কিসের ব্যাপারে পরিবর্তন? তারা কি এস্টাবলিশমেন্টের ব্যাপারে খুব হতাশ হয়ে পড়ছিলেন? তারা কি এই দি ক্লিনটনসদের ব্যাপারে খুব হতাশ হয়ে পড়ছিলেন? নাকি তারা ডেমোক্রেটদের ব্যাপারে হতাশ হয়ে পড়ছিলেন? নাকি যে সোশ্যাল পলিসিস গুলো নেওয়া হচ্ছে, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে, সেগুলোর ব্যাপারে তারা হতাশ হয়ে পড়ছিলেন কিনা? অতএব সেক্ষেত্রে এই হতাশা যদি থাকে, তাহলে এই হতাশা তো শুধুমাত্র ডোমিন্যান্ট, যদি আমি বলি যে হোয়াইট পপুলেশনে থাকবার কথা না, এটা অন্যদেরকে সবার ক্ষেত্রে করে। তো তিনি যদি সেই ফাটলগুলোকে, সেই বিচ্যুতিগুলোকে, সেই দুর্বলতাগুলোকে যদি তিনি কাজে লাগিয়ে এই অবস্থায় আসতে চান, সেটা কিন্তু খুব ইতিবাচকভাবে দেখবার সুযোগটা নাই, যে কেবলমাত্র রাষ্ট্রপতি হয়ে উনি সুন্দর কিছু কথা বললে বা খুব ডিসক্রিমিনেটরি বা বৈষম্যমূলক নীতি না নিলেই সেই সমাধানটা হয়ে যাবে। এখন পরিবর্তনটা যদি এমন হয় যে যারা ভোটার ছিলেন তাদের কাউকে না কাউকে পরিবর্তনের জন্য ভোট দিতে হবে। এখন যদি আমি সিদ্ধান্ত নিয়ে থাকি যে হিলারিরকে আমি পরিবর্তন করতে চাই, অথবা আমার তার আর কোনো উপায় নেই, অতএব বাধ্য আমাকে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে হচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু সমাধানটা হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের একটা খুব বক্তব্য ছিল যে সমুদ্র উপকূলবর্তী ছোট যে দেশগুলো তাদের জন্য খুবই উদ্বেগজনক, সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলার যে ফান্ডে আমেরিকার যে অবদান, সেটি তিনি সরিয়ে দেশের উন্নয়নের জন্য সেই অর্থ ব্যয় করবেন, এরকম একটা প্রতিশ্রুতি নির্বাচনের আগে তার ছিল। দেখেন, ডোনাল্ড এরকম পররাষ্ট্রনীতি বিষয়ক কথা দু একটা প্রতিশ্রুতি আছে, যেটা আমরা হয়তো পরের অংশে আলাপ করতে পারবো। জলবায়ু সংক্রান্ত বিষয় আপনার মনে আছে যে অ্যাল গোরের সাথে এক ধরনের সমঝোতামূলক বক্তব্য আমরা দিতে দেখেছি সেক্রেটারি ক্লিন্টনকে, এবং অ্যাল গোর বিশ্বব্যাপী এই কার্বন নির্গমন বা এগুলো কমানোর পক্ষে তার একটা অবস্থান রয়েছে, যেটা মার্কিন শিল্পপতি বা যাদের যে সমস্ত প্রতিষ্ঠান থেকে এই কার্বন নির্গমন হয় তারা কিন্তু খুব একটা এটার কাট করার পক্ষে না বা এটা কমানোর পক্ষে না। তো সেইটার একটা প্রভাব পড়ে থাকলেও পড়ে থাকতে পারে, কিন্তু উনি যেভাবে বলছিলেন যে এই তহবিলের বিষয়টা তিনি এনে তার দেশে ব্যবহার করবেন, আমি মনে হয় না যে এটা আন্তর্জাতিক সম্প্রদায় অন্য যাদের প্রতিশ্রুতি রয়েছে এই ক্ষেত্রে তারা খুব বেশি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে একমত হবেন বা যুক্তরাষ্ট্র অভ্যন্তরে কাজটা সহজ হবে। যেমন একইভাবে এই প্রসঙ্গে এটাও বলি, এটাও আপনার নিশ্চয় স্মরণ আছে যে বারবার বলছিলেন যে কর্পোরেট ট্যাক্স অর্ধেক করার ব্যাপারে, যে আমি কর্পোরেট ট্যাক্স অর্ধেক করব, ওই অর্ধেক টাকা দিয়ে অন্যান্য কল্যাণমুখী কাজ হবে। আমরা এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি যে কর্পোরেটের টাকা অর্ধেক করে দিলে, মানে ট্যাক্সের টাকা, সে ওইটা দিয়ে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য, শিক্ষা বা কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে একটা বিরাট কোনো কিছু করে ফেলবে, নাও তো করতে পারে তারা। সুতরাং তার এই প্রস্তাবগুলো আসলে কতখানি ওই অর্থে প্রয়োগযোগ্য। কিন্তু একই সঙ্গে একথাও আমরা স্মরণ রাখি যে মার্কিন নির্বাচনে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দেন, যে কথাগুলো বলেন, সেটা তো তাদের বাস্তবায়ন করতে হয়। সেটা নিশ্চয়ই একটা অনুন্নত দেশের মতো না যে উনি বলেই সেটা পার পাবেন। কিন্তু এটা সত্যিই আমরা প্রত্যেকেই তাকিয়ে আছি যে কিভাবে তিনি মেক্সিকোর কাজগুলো সব তার দেশে আনবেন, বা অন্যান্য দেশে মার্কিন যে সমস্ত বিনিয়োগ বা কাজগুলো আছে সেটা এনে তার নতুন কর্মসংস্থান বা নতুন শিল্প তৈরি করবেন,
এবং আপনি যে কথাটা বললেন যে জলবায়ুর এই বিশ্ব তহবিল থেকে টাকাগুলো এনে তিনি নিজের দেশে ব্যবহার করবেন বা দেয়া বন্ধ করে দিবেন, আমার কাছে বরং মনে হয় যে এমন হতে পারে এই প্রথমবারের মতো মার্কিন সমাজে একটা নতুন ধারা তৈরি হতে যাচ্ছে কিনা মার্কিন রাজনীতিতে, যে নির্বাচনের জয়লাভ এর কৌশল এবং প্রতিশ্রুতি এক না। যেটা আমরা এতদিন দেখেছি প্রতিশ্রুতিগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হতো, কিন্তু তিনি এটার প্রথম ব্যত্যয় হবেন কিনা সেটাও হয়তো আমরা তাকিয়ে আছি। দেখার বিষয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে যদি বলি, যে বাংলাদেশের অভিবাসী ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নানান রকম মন্তব্য আমরা শুনেছি। বাংলাদেশেরও বিরাট সংখ্যক বাংলাদেশি অভিবাসী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। তাদের জন্য কি কোনো ভালো খবর আছে কিনা ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর? এখন আমার যদি ব্যক্তিগত পর্যবেক্ষণে বলি, যে ডোনাল্ড ট্রাম্প যে বড় অংশের অভিবাসীদের নিয়ে বেশি কথা বলেছেন, যদি ল্যাটিনো বা হিসপ্যানিক কিংবা মেক্সিকান যারা আছে, এটা সত্যি কথা যে তাদের মধ্যে বিরাট অংশেরই সহজ ভাষায় বললে যে কাগজপত্রের ঘাটতি আছে। আচ্ছা, কিন্তু এটা একটা ঐতিহাসিক দাবির মতো যে মেক্সিকো বা সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে, এটা 1-2 বছর না, দশকের পর দশক বা শতকেরও বেশি সময় ধরে তারা আসা যাওয়া করেন এবং তারা থাকেন, কিন্তু তারা অবদান রাখেন। তারা নিঃসন্দেহে মার্কিন অর্থনীতিতে অসাধারণ তারা অবদান রাখছেন। এবং এটা দীর্ঘ আলোচনারও বিষয় যে এমনও হয় যে শুধুমাত্র একটা সন্তান জন্মদানের জন্য হাজার হাজার মেক্সিকান প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকেন বা চলে যান, এবং তারা যখন আসেন তারা স্বাস্থ্য সেবাটা নেন, তারা অন্যান্য সুযোগ সুবিধা নেন, কোনো দ্বিমত নেই ব্যাপারে। এইটার সাথে যদি আমাদের অভিবাসীদের তুলনা করি, তারা কিন্তু ওই অবস্থায় না। আমাদের অভিবাসীদের বিরাট অংশ এটা নিয়মতান্ত্রিক ভাবে তার অভিবাসী হয়েছেন। আপনি জানেন যে একটা সময় যারা অনেক আগে গেছেন, 70-এর দশকে 60-এর দশকে, খুবই শিক্ষিত অল্প কিছু বাংলাদেশের জনগোষ্ঠী, পরবর্তীতে একসময় ওপি ভিসা ছিল, ডাইভার্সিটি ভিসা, ডিভি ভিসা ছিল, সেখানে দেখা গেছে যে একজনের বিপরীতে আত্মীয়তার সূত্রে অনেকে গেছেন এবং তারা বৈধভাবে নিয়মতান্ত্রিক ভাবে সেখানে গেছেন। অনেকে গেছেন হয়তো কর্মসূত্রে পড়াশোনা করতে গিয়েও থেকে গেছেন, বা ঠিক ওইভাবে বৈধভাবে পুরোপুরি কাগজপত্র নাই, কিন্তু আছেন, কাজ করছেন এক ধরনের নিয়ম মেনে। কিন্তু পরিস্থিতিটা আমার কাছে মনে হয় যে ঠিক সামগ্রিক যে হিসপ্যানিক জনগোষ্ঠীর ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন, তাদের মতো অবস্থান বাঙালিদের না, এটা এক। আর একটা হলো যে আমাদের বড় ইতিবাচক বিষয় যেটা, সেটা হলো যে আমাদের ঠিক যে অর্থে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেগুলোর ব্যাপারে কোন কোন জাতিকে তিনি নির্দেশ করছেন, যেটা আমাদেরও না জেনে নাম বলা ঠিক হবে না, সেই রেকর্ড কিন্তু বাংলাদেশিদের একেবারেই নাই এবং অত্যন্ত ক্লিন একটা ইমেজে সেখানে কাজ করে। যেটা একটা পরিসংখ্যান দিতে পারি, যে যেটা আমাদের জানা সম্প্রতি, যে নিউ ইয়র্কের, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের, সেখানে স্টেট বা নিউ ইয়র্ক সিটি, আমার ভুল হতে পারে সামান্য, মূল ট্রাফিক পুলিশের 10% বাংলাদেশি বংশোদ্ভূত যারা। তো নিঃসন্দেহে আপনার যদি খারাপ রেকর্ড থাকতো, আপনি ট্রাফিক পুলিশে সুযোগ পেতেন না। এবং সাধারণ যে পুলিশ আছে, অন্য যে নিয়মিত পুলিশ, সেখানেও বাংলাদেশিরা যাচ্ছেন। এর বাইরে আইটি সেক্টরে বলেন, ছোট ব্যবসার ক্ষেত্রে বলেন, টেলিকমিউনিকেশনস এর ক্ষেত্রে বলেন, বাংলাদেশের অসাধারণ অবদান রাখছেন। এবং এখনো আমরা তো বলছি যে বাংলাদেশিরা যারা ভালো কাজ করছে তাদের আর দুশ্চিন্তার কিছু নেই। দুশ্চিন্তা, এবং তার সাথে যে কথাটা অবশ্যই যোগ করতে হবে যে নতুন প্রজন্মের যে সন্তান তারা অসাধারণ ফল করছেন স্কুল কলেজ এবং সারা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে? স্যার, এই যে ডোনাল্ড ট্রাম্প সবাইকে চমকে দিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, এবং সারা বিশ্বের যারা বিভিন্ন দেশের নেতা, বিশ্ব নেতা যারা আছেন, তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন, মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, এবং কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন, কেউ কেউ আরো কিভাবে সামনের কাজ করা যায় সেই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তো সামনের দিনগুলোতে, আগামী 4 বছরে আমরা এই সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কিভাবে দেখব? কয়েকটা ভাগে উত্তর দেওয়া যায়। আগে হচ্ছে যে তার বিষয়গুলো একটু আমরা স্মরণ করি, কি কি, মানে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি ছিল। এক্ষেত্রে একটা বলা হয়েছিল যে তিনি কোনোদিন কোনো পাবলিক অফিসে ছিলেন না, অতএব তার পররাষ্ট্র বিষয় সম্পর্কে বা বিশ্ব সম্পর্কে ধারণার একটা অস্পষ্টতা রয়েছে। তার চরিত্র নিয়ে কথা উঠেছে, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে যিনি এত নির্ভর করা যায় না এরকম চরিত্রের একজন ব্যক্তি, তো তার মতো লোকের হাতে যদি নিউক্লিয়ার ওয়েপনের যে কোড আছে বা যে চাবি আছে, একবার আপনার মনে আছে যে সেক্রেটারি ক্লিনটন একটা কথা বলেছিলেন যে এটা প্রেসিডেন্ট আদেশ দেবার পর এটা কার্যকর হতে 4 মিনিট সময় লাগে। তো এরকম একটা লোক, যার স্থিরতা নাই, যার চরিত্র সম্পর্কে, চরিত্রের শৈথিল্য সম্পর্কে আমরা প্রশ্ন তুলছি, যার কথাবার্তা ঠিক নাই, যাকে আস্থা, আমি অভিযোগগুলোর কথা বলছি, তার উপরে কি করে আপনি আস্থা রাখবেন যে সে এখানে ব্যবহার করবেন এটা? একবার তিনি এও বললেন যে তিনি মধ্যপ্রাচ্য বা সিরিয়ার এরকম কোন জায়গায় সীমিত আকারের পরমাণু অস্ত্র ব্যবহারের পক্ষপাত। এটা কিন্তু ভয়াবহ একটা বক্তব্য, যে পরমাণু অস্ত্র তো একটা খেলনা না। আমরা আলেপ্পোতে যে অবস্থা দেখছি সাধারণ ইয়ে দিয়ে, সেটাই ভয়াবহ, মানে আমরা স্মরণকালে এরকম চিন্তা করিনি। ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আইএস তৈরির ক্ষেত্রে ট্রাম্পের বক্তব্যটা কিন্তু একটু আলাদা।
জি, মানে বিষয়টা এবং সিরিয়ার রাশিয়ার প্রেসিডেন্টের আমি সঙ্গে ওই প্রসঙ্গগুলো যে আগে অভিযোগগুলো ওই কারণে আমি আসছি আচ্ছা, যে তাহলে আচ্ছা। একটু সহজ হবে বুঝতে। এবং রাশিয়ার প্রেসিডেন্টের ব্যাপারে তার একেবারে উন্মুক্ত যে তার প্রশংসা শুধু না, নির্ভরশীলতা, যে সৌহার্দ্য, পুতিনের মতো লোক উনি চান, পুতিনকে উনি পছন্দ করেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক রাষ্ট্রের জন্য অত্যন্ত বিব্রতকর। মানে এর আগে প্রেসিডেন্সিয়াল ডিবেটগুলোতে চীন নিয়ে কথা হয়েছে, রাশিয়া নিয়ে কথা হয়েছে, মধ্যপ্রাচ্য নিয়ে কথা হয়েছে, সেটা অন্য প্রসঙ্গে। একটু সংক্ষেপে যদি বলেন যে সিরিয়া ইস্যুতে আমরা কোনো অন্য কোনো পট পরিবর্তন দেখব কিনা। তো এই জায়গাগুলোতে যদি আপনি এক এক করে এখন আসেন, যে সেক্ষেত্রে উনি সিরিয়ার ক্ষেত্রে যে অবস্থানটা উনি নিচ্ছেন, সেখানে উনি বলছেন যে তিনি কুর্দিস্তানে যারা কুর্দি যারা আছেন তাদেরকে তিনি আরো ক্ষমতায়িত করবার পক্ষে। আর আপনি মনে আছে যে ক্লিনটনের বক্তব্যটা ছিল যে তিনি বিদ্রোহীদেরকে আরো অস্ত্র দেবেন। এখন কুর্দিদেরকে এই মুহূর্তে ক্ষমতায়িত করলে তার ফলটা কি হবে, সেক্ষেত্রে তুরস্কের সাথে সম্পর্কটা কি হবে, ইরাকের সাথে সম্পর্ক কি হবে, সিরিয়ার সাথে সাধারণ সম্পর্ক কি হবে, এবং সেখানে রাশিয়া প্রায় একচেটিয়া ভূমিকা রাখছে গত বেশ কিছুদিন ধরে, এবং এই নির্বাচনের ডামাডোলে কিন্তু রাশিয়াকে প্রশ্ন করবারও সেখানে কেউ নাই। এবং আবারও মনে রাখতে হবে যে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার এক ধরনের হয়তো যোগাযোগ থাকতে পারে, চীনের সঙ্গে উত্তর কোরিয়ার যোগাযোগ আছে, তিনি আবার সীমিত আকারের পরমাণু অস্ত্র ব্যবহারের একটা সম্ভাবনার কথা তুলেছিলেন। সব মিলে বিষয়টা কিন্তু যথেষ্ট গোলমেলে এবং একটু শঙ্কার ব্যাপার। আবার আইএসের বিরুদ্ধে এক ধরনের নতুন দোতনা তৈরি এবং তিনি এক পর্যায়ে যে ধরনের বক্তব্য দিচ্ছেন যেটাকে নির্মূল করা। এখন একটা জিনিস আমরাও এখন বুঝি যে নির্মূল যে কোনো কিছু ওখান থেকে হয় না, সেটা আল কায়দার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, সেটা আফগানিস্তানে দেখেছি, ইরাকে দেখেছি, তাই না? এক পর্যায়ে আমরা তার নির্বাচনী প্রতিশ্রুতি দেখেছি যে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের কথা। এটা আর একটা ব্যাপার, যেখানে দীর্ঘ মনে আছে আলোচনার পরে এবং আন্তর্জাতিক সম্প্রদায়, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, এটা দীর্ঘ কনসেশন দিয়ে অনেক কিছু করে ইরানের সঙ্গে একটা চুক্তিতে আসা গেছে, এবং তিনি ঘোষণা করেছেন চুক্তিটি তিনি বাতিল করবেন। এবং এইটার আসলে কি ফল বয়ে আনবে, এখন মনে রাখতে হবে যে ইরানের সঙ্গে তো আরো অনেক দেশ যুক্ত, ইরানের সঙ্গে ইরাকের বিষয়টা জড়িত। নেটো নিয়েও একটা যেটা হচ্ছে জার্মানি এবং নেটোর সেক্রেটারি জেনারেল এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তারা বলেছেন যে আমরা এমন কোন পৃথিবী চাই না যেখানে ইগো দ্বারা নেতৃত্ব পরিচালিত হবে। জার্মানি থেকে বলা হয়েছে যে যদিও জার্মানির নাগরিকরা ভিন্ন ফল আশা করেছিল, তারপরেও তার সঙ্গে আমরা কাজ করব। আমি যদি আবারও পুরো জিনিসটা এইভাবে বুঝিয়ে বলি যে নেটোর ব্যাপারে তার যে বক্তব্য, যে সেখানে অনেক টাকা ব্যয় করি আমরা, একেবারে অনুবাদ করলে এরকম দাঁড়ায়, কোনো কাজে আসে না, এই টাকা আমরা এনে আমরা আমাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, একটা স্বাভাবিক সৌহার্দ্যমূলক বা সৌজন্য বক্তব্য সবাই দিচ্ছে, কিন্তু পররাষ্ট্রনীতির যে জায়গাগুলোতে আপনি বললেন সেটা কোনো ক্ষেত্রে এমনও কলাম আজকে লেখা হয়েছে ইউরোপিয়ান মিডিয়াতে বা বিশেষ করে ব্রিটিশ মিডিয়াতে, যে তারা এখনো তাকে ভীতিকর এবং ভয়ঙ্কর ব্যক্তি হিসাবে এই অর্থে চিহ্নিত করছে নির্বাচনকালীন সময়ের রেফারেন্স দিয়ে, যে তার মতো লোক যদি এইভাবে পররাষ্ট্রনীতি সম্পর্কে এক ধরনের ভাবালু একটা বক্তব্য দেন যে আইএসকে আমি একেবারে নির্মূল করবার জন্য ক্ষুদ্র পরমাণু ব্যবহার করব, কিংবা আমি ক্ষমতায়িত করব কুর্দিদেরকে, এবং যিনি পররাষ্ট্র বিষয় সম্পর্কেও সামগ্রিক কোন চিত্র কিন্তু তুলে ধরেন যে মধ্যপ্রাচ্যের সাথে। সর্বশেষ একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই শৌর্য বীর্যে যে আমেরিকা পৃথিবীর 1 নম্বর প্রভাবশালী ক্ষমতাশালী দেশ, তাহলে রাশিয়া, চীন এবং অন্যান্য নেটোর সঙ্গে যে সমস্যা, রাশিয়ার সঙ্গে চীনের সঙ্গে যে সৌহার্দ্য বা এই যে নতুন বিশ্বনীতিতে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, এই 1 নম্বর জায়গা থেকে আমরা কি খুব শীঘ্রই একটা পরিবর্তন দেখবো কিনা যুক্তরাষ্ট্রের ক্ষমতার জায়গা থেকে? না, পরিবর্তনটা খুব শীঘ্র হবে না। এবং আমরা আপনার মনে আছে শুরুতেই যে আলোচনা করছিলাম যে রাষ্ট্রপতির অসীম ক্ষমতা, বা প্রেসিডেন্ট অনেক কিছু করতে পারেন, যুদ্ধ ঘোষণা করতে পারেন, অনেক কিছুকে বাইপাস করবার তার ক্ষমতা আছে, কিন্তু বিষয়টা এতটা সহজ না। আমরা যে ব্যাপারে সমত বেশি উদ্বিগ্ন যে তিনি পররাষ্ট্র নীতি বিষয়ে কংক্রিট কোনো কিছু প্রস্তাব দিতে পারেননি, সেটা মধ্যপ্রাচ্য নিয়ে হোক, ইউরোপ নিয়ে হোক, নেটো নিয়ে হোক, জলবায়ু বিষয় হোক, বা ইরানের বিষয়ে হোক, মানে কোন এমনকি ফিলিস্তিনের ব্যাপার আপনি জানেন তিনি বলেছেন, তার মানে খুব সহসা কোনো পরিবর্তন হয়তো তেল আবিব থেকে রাজধানী জেরুজালেমে সরিয়ে আনতে যান, যেখানে এটা নিয়ে দীর্ঘ একটা ছোঁয়াচে একটা বিষয়, সেটা তিনি এত সুইপিং কমেন্টে তিনি গেছেন পুরোটা বিষয়, যে তার পররাষ্ট্র রাতারাতি কোনো পরিবর্তন হয়তো আমরা বিশ্ব ব্যবস্থায় হয়তো দেখব না। তিনি এত বেশি সুইপিং কমেন্টস করেছেন যে সেটা কংক্রিট আলোচনা ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার সুযোগ পাবো। দর্শক, সময় সংলাপে